দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। মহেন্দ্র খনের অপেক্ষা, মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনে 10 দিনের বর্ণিল আয়োজন। শস্যচিত্রে বঙ্গবন্ধুর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, মিলল আনুষ্ঠানিক স্বীকৃতি। দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়ঙ্কর করোনা, বিদেশে বাংলাদেশি মিশন প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা। বিএনপি নেতা মওদুদ আহমেদ আর নেই, রাজনীতি অঙ্গনে শোকের ছায়া। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মানজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা করোনা নিয়ে। বোধহয় অনেকে ভেবেছিলেন আমরা করোনাকে রীতিমতো পরাজিত করে ফেলেছি এবং এটি নিয়ে আর নতুন করে ভাবার কিছু নেই। রাস্তাঘাটে বেরোলে খুব বেশি সংখ্যক বোধহয় মাস্কও আর চোখে পড়ছিল না। আরেক দল মানুষের বোধহয় ধারণা হয়েছে যেহেতু 1 ডোজ টিকা তারা নিয়েই ফেলেছেন, তাই তারা একেবারেই সুরক্ষিত হয়ে গেছেন, শতকরা 100% তারা সুরক্ষা পেয়ে গেছেন, এই রোগে আক্রান্ত হবার আর কোনো সম্ভাবনা নেই। এই যখন পরিস্থিতি ছিল তখন গত অন্তত 1 সপ্তাহ ধরে খুব দ্রুত গতিতে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। এর পাশাপাশি বেশ ভয় জাগিয়ে তুলছে ব্রাজিলের পরিস্থিতি, যেখানে নতুন যে ধরনটি পাওয়া গেছে এই ভাইরাসের, সেটি আগের চেয়ে বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে এখন পর্যন্ত বিজ্ঞানীরা ধারণা করছেন। এই পরিস্থিতি কেন হচ্ছে এবং এ নিয়ে আসলে কি করণীয়, এসব নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। এ নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, তিনি চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, তিনি সাবেক ইউনিট প্রধান, মহামারী নিয়ন্ত্রণ, ICDDRB। এছাড়াও কিছুক্ষণ পরেই আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সভাপতি, জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই সবশেষ পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখে নিতে চাই। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশে বেড়েছে করোনা সংক্রমণ, একই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার মারা গেছেন 26 জন আর আক্রান্ত হয়েছেন 1719 জন। আক্রান্তের হার দাঁড়িয়েছে 8.29%। সংক্রমণ বেড়ে যাওয়ায় বেড়েছে হাসপাতালে আইসিইউতে ভর্তির সংখ্যা। দেশে মোট 558টি আইসিইউ বেডের বিপরীতে ভর্তি আছেন 271 জন। আইসিইউ বেড খালি আছে 287টি। ঢাকার হাসপাতালের উপর চাপ না বাড়িয়ে যে যেখানে আছেন সেখানেই চিকিৎসা নেবার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সমস্ত সিভিল সার্জনদের সাথে কথা বলেছি, সমস্ত জেলায় কথা বলেছি, ওখানকার বেড এবং আইসিইউ কিন্তু ফাঁকা, এখনও ফাঁকা। কারণ ঢাকাতে একটা বড় সমস্যা হচ্ছে যে বাইরে থেকেও লোকজন ঢাকায় চলে আসছে। মফস্বলের সমস্ত বিছানা খালি রেখে সবাই যদি ঢাকা চলে আসেন, ঢাকা শহরে তো সারা দেশের লোককে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার মতন আমাদের সুযোগ নেই। অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, সংক্রমণ বেড়ে গেলেও দেশে কঠোর লকডাউনের কোনো নির্দেশনা নেই। টাইট লকডাউনের কথা আমাদের ওরকম করে নির্দেশনা দেওয়া হয়নি। আমাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে রেস্তোরাঁগুলোতে জনসমাগম কমানোর ব্যাপারে, তারপরে হচ্ছে গিয়ে পরিবহনে জনসমাগম এবং ভিড় এড়ানোর জন্যে, সবাইকে মাস্ক পরার জন্যে, পর্যটন কেন্দ্রগুলোতে যাতে লোকে ভিড় না করা এবং মাস্ক পরাটা একদম বাধ্যতামূলক করার জন্য, প্রয়োজনে এতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার জন্য এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পর বিভিন্ন সমস্যায় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত রেখেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। তবে বাংলাদেশে এরকম কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে IEDCR। রেগুলেটরি বোর্ডগুলো যেটা ইউরোপে বা যুক্তরাজ্যে, কিন্তু তারা স্ট্রংলি বলেছে এটার সাথে এই ক্লটিংয়ের কোনো সম্পর্ক নাই এবং গ্রেট ব্রিটেন এখনও ব্যবহার করছে। ইউরোপের কোনো দেশ এটা অতিরিক্ত সতর্কতা হিসেবে বন্ধ করেছে। ভারতবর্ষে এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি, বা বাংলাদেশে আমরা প্রায় 45 লক্ষ টিকা প্রয়োগ করেছি। বাংলাদেশে এরকম কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি। যারা বিদেশ থেকে দেশে আসছেন তাদের কোয়ারেন্টিন কঠোরভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শকেরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সভাপতি, জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর ইকবাল, আপনার কাছে আসতে চাই।
টিকা দেওয়াটা কি তাহলে ভুল হয়ে গেল? মানুষের মধ্যে কি এমন একটা ধারণা সচেতনভাবে হোক বা অবচেতনে হোক চলে এসেছে যে টিকা দিয়ে ফেলা হয়েছে এবং করোনাকে আমরা মোটামুটি পরাজিত করে ফেলেছি, তাই আগের যে সতর্কতাগুলো আমরা নিচ্ছিলাম সেগুলোর আর কোনো প্রয়োজন নেই? জি, ধন্যবাদ এবং চ্যানেল 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন, টিকা দেওয়া একদমই ভুল হয়নি। এটা তো হতেই পারে না। টিকাটা আমাদের লাইফ সেভার। মানে আমরা যে করোনা মহামারী যে নিয়ন্ত্রণের জন্য যে মারামারিটা আমরা করে যাচ্ছি, তার মধ্যে প্রধান এবং মানে প্রধানতম অস্ত্রটা ছিল টিকা। কিন্তু কোন সায়েন্টিস্ট বা কোন বিশেষজ্ঞ কিন্তু এটা বলেনি যে টিকা দিলে আপনার করোনা হবে না বা টিকা দিলে আপনার মৃত্যু হবে না, এরকম কথা কিন্তু বলেনি কেউই। বলেছে এটাই যে টিকা যখন আমরা দেব তখন আমাদের সিভিয়ারিটি এবং হসপিটালে ভর্তির সংখ্যা অনেক অংশে কমে যাবে। যেমন ধরেন অ্যাস্ট্রাজেনেকার কথাই বলি, যেটা আমরা দিয়েছি, সেটাকে কিন্তু বলাই হচ্ছিল যে এভারেজে 70% আপনার এফিকেসি রেট। তার মানে কি 100 জন দিলে 70 জনের মধ্যে অ্যান্টিবডি হবে, 30 জনের মধ্যে হবে না। জাস্ট আমি জেনারেলি কথাটা বললাম আর কি, মানে সবার বোঝার জন্য। এখন কেউ কি বলেছে যে ভ্যাকসিন প্রথম ডোজটা দেওয়ার পরে আপনি স্বাধীনভাবে মাস্ক খুলে ঘুরে বেড়াবেন, ডিস্টেন্স মানবেন না? আমরা যারা অনর্গল কথা বলে গেছি, আমরা কিন্তু প্রত্যেকটা শোতে বলেছি মাস্ক, মাস্ক এবং মাস্ক। এখন হয়তো আমরা বোঝাতে পারিনি মানুষজনকে। এবং দেখবেন যে এই যে যাদের এখন এই যে সংক্রান্তর হার, যেটার জন্য আমরা এত উদ্গ্রীব, এখন আমরা মানে ভয় পাচ্ছি, সেটা হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে আমরা একদম অসচেতন ভাবে ঘুরে বেড়াচ্ছি, মাস্কের কোনো বালাই নেই, কোনো কিছু নেই। সাথে সাথে আরেকটা হতে পারে, আমি কিন্তু মানুষজনকে ভয় দেখানো বা ভীতির জন্য বলছি না, সচেতন হওয়ার জন্য বলছি কথাটা। সেটা হচ্ছে আমাদের কিন্তু নতুন স্ট্রেন ধরা পড়েছে ইউকেটা, সেটা বলছে আইডিসিআর। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়, অ্যাজ আ ফিজিশিয়ান আমার কাছে মনে হয় ভারতে কিন্তু ডিসেম্বরের 3rd ওখানে কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টও ধরা পড়েছে। তো সুতরাং ভারতে ধরা পড়া মানেই কিন্তু আমাদের 90% চান্স যে সেটাও কিন্তু আমাদের দেশে চলে আসবে। এবং ব্রাজিলিয়ান যে আপনার স্ট্রেনটা আছে সেটাও যে আসবে না এরকম কোনো কথা কিন্তু কেউ বলবে না। এবং আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে আমি বলি, এটা কিন্তু 16 ফেব্রুয়ারিতে বের হয়েছে তথ্যটা। সেটা হচ্ছে ইউকের যে ভ্যারিয়েন্ট, তাকে আসলে কেন্ট ভ্যারিয়েন্ট বলা হয়। এই কেন্ট ভ্যারিয়েন্টের সাথে ক্যালিফোর্নিয়ার ভ্যারিয়েন্ট, এই দুটো কিন্তু মিলেছে। ঠিক আছে, আমি নামগুলো বলছি না, এটা B117 আর একটা B1149। এইটা মিলে কিন্তু লস অ্যাঞ্জেলেসে একটা তাণ্ডব তৈরি করে দিয়েছে। সেখানে কিন্তু করোনার ভয়াবহতা সেই রকম ভাবে ওয়েভের পর ওয়েভ বেড়ে গেছে। তো এগুলো যেহেতু আমাদের এখন বিমান চলাচল হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে বাসের যোগাযোগ আছে, আমাদের ট্রেনের চলাচল আছে, আমরা কিন্তু জীবন জীবিকার এই কথাবার্তাগুলো অনেকবার বলেছি, সেটা বন্ধ করতে বলছি না। কিন্তু আমি এখানে শহীদুল্লাহ স্যার আছেন, আমি শিওর উনিও এই আমার সাথে একমত হবেন। আমরা কিন্তু অনর্গল ভাবে সরকারকে একটা রিকোয়েস্ট করেছি, সেটা বলেছিলাম যে যারা আসছে আসুক, কিন্তু তাদের 14 দিনের ফোর্সফুল কোয়ারেন্টাইন, যেটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, সেইটা দিতে বলেছিলাম, কিন্তু সেটা কিছুতেই শোনেন নাই। যেমন আমি বলি, এখন কিন্তু বলবে হ্যাঁ আমরা 14 দিনের কোয়ারেন্টাইন রেখেছি। এই 14 দিন কিন্তু মাঝখানে নামিয়ে 8 দিন, তারপরে 4 দিন, 3 দিন, তারপরে সুন্দর কোটায় চলে গেছে। যেমন আমি সিলেটের উদাহরণ একটা দিই, আপনি পেপার পত্রিকায় খুললেই পাবেন। সিলেটেও তো অনেকে ডাইরেক্টলি লন্ডন থেকে আসেন এবং এসে হোটেলে নাম কস্তে ওঠেন এবং ওখানে নামটা লিখিয়েই তার আত্মীয় স্বজনের বাড়িতে চলে যায়, অথবা আত্মীয় স্বজন এসে আপনার হোটেলে খাওয়া দাওয়া করে। তাহলে তাই যদি হয় চিত্র, আমাদের সামনে কি অপেক্ষা করছে এটা শুধু মানে উপরওয়ালাই জানবেন। আমরা যে অনর্গল বলে যাচ্ছি, এবং আপনি দেখবেন যখন করোনা কমে গেছিল, মানে আমাদের কিন্তু 2.5% চলে আসছিল, 3-2.5 এরকম ছিল, তখন কিন্তু বিভিন্ন মহলের, ডাক্তার বাদ দিয়ে অন্য মহলের, আমি নাম বললাম না, তারা কিন্তু ক্রেডিট নিচ্ছে আমরা করোনা কমিয়ে ফেলেছি। কিন্তু এখানে শহীদুল্লাহ স্যার আছেন, ইয়েস, আমরা এই করোনার এই যে যুদ্ধকালীন সময় 1 বছরে আমরা কি করেছি, আমরা ট্রিটমেন্টটা কিভাবে দিতে হয় শিখেছি, আমরা আপনার ভেন্টিলেশনের সংখ্যা বাড়িয়েছি, আমরা হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়েছি, আমরা আপনার হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা বাড়িয়েছি, আমরা মোটামুটি প্রিপেয়ার্ড হয়েছি। বাট এমন কোন স্টেপস এর কথা বলতে পারবেন যে এই স্টেপসটা নেওয়ার জন্য এই করোনাটা কমেছে? কিন্তু যখন কম ছিল তখন কিন্তু সবাই ক্রেডিট নিচ্ছিল, আমি দেখছিলাম
যে আমরা আমাদের কারণে, কিসের কারণে সেটা বলতে পারছে না, আমরা করোনা কমিয়ে ফেলেছি। কিন্তু করোনা কমেছে তার ন্যাচারাল কারণেই, আমাদের কোনো নির্দিষ্ট কোনো পার্টিকুলার স্টেপস এর জন্য না। কিন্তু এখন যখন আবার বেড়েছে, কি কারণে বেড়েছে, কেন বেড়েছে, সেটা কিন্তু আর কেউ কিন্তু ক্রেডিট তো দুষ্ক্রেডিট কোনোটাই নিতে চাচ্ছে না, খালি বলছে হাসপাতালে আমরা বলে দিয়েছি হাসপাতাল যেন রেডি জি, থাকে। এখন যে ধন্যবাদ। রেডি থাকবে, জি অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। বিভিন্ন ক্ষেত্রে যে কজন ডাক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন, তারা বলছেন এখন যে ধরনের রোগী তারা পাচ্ছেন তাদের মোকাবেলা করতে, তাদের রোগ সারিয়ে উঠতে তাদের আগের চেয়ে একটু বেশি কষ্ট করতে হচ্ছে। এটা কি সঠিক তথ্য, না এটা দু একজনের অভিজ্ঞতা মাত্র? ধন্যবাদ। আহ, এটা তথ্য হিসেবে সঠিক কিনা আপনি যেভাবে যে উৎসতে দেখেছেন আমিও খেয়াল করেছি এই বিষয়টি, এবং আমি ব্যক্তিগতভাবেও কারো মানে যারা আইসিইউতে কাজ করছেন বা কোভিড হাসপাতালে তাদের কাছ থেকে এটা বিচ্ছিন্নভাবে শোনা কথা অনুযায়ী এবারের রোগীরা তুলনামূলকভাবে জটিল, এই প্রশ্ন এটা সত্য, এবং তরুণ, এবারে আগের তুলনায় তরুণ রোগীর সংখ্যা বেড়েছে এবং জটিলতাও বাড়ছে। এটার ব্যাখ্যা এই মুহূর্তে আমাদের হাতে নেই। সম্ভাব্য যে বিষয়গুলো বলা হয় এটা কিন্তু ইউকে ভ্যারিয়েন্ট, যেটাকে ব্যাখ্যা করা যাবে না, কারণ ইউকে ভ্যারিয়েন্ট সাধারণভাবে আসলে সংক্রমণ বেশি হয় কিন্তু এর জটিলতা বেশি হওয়ার কথা না, মানে অন্তত তার নিজস্ব দেশে বা অন্যান্য জায়গায় সেটা হয়নি। এটা একটি হিন্ট দেয় আমাদের যে আসলে আমাদের যেমন বলা হচ্ছে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, এগুলো আমরা একটু সায়েন্টিফিক আলোচনা প্রথমে বলা ভালো আসলে এই কথাটা, যে আসলে আমরা আলাপ করছি যেটা সাধারণ মানুষ আসলে কি ভ্যারিয়েন্ট জানতে চায়, নাকি এই ভ্যারিয়েন্টের কারণে যে ঝুঁকি বেড়েছে সেই ঝুঁকিটা তার সঙ্গে স্পষ্ট হওয়া দরকার। অতএব আমরা বুঝতে পারি যে এবার যেটা ঘটেছে এই বিভিন্ন ধরনের মিউটেশন ভ্যারিয়েন্ট আসার কারণে আমাদের মানুষ যেভাবে এটাকে, যেটা আমরা বারবার বহুদিন যাবত বলছিলাম, মাস্ক ছাড়া চলাফেরা করার কারণে এটা অনেকটা এরকম যে আপনাকে একটা গোল বল আমাদের 3-4জনকে দেওয়া হলে 4জন যদি আমরা হাতে নাড়াচাড়া করি এই বলের শেপ কিন্তু একরকম হবে না। সো আমরা যেইভাবে এই ভাইরাসগুলোকে হ্যান্ডেল করেছি মিউটেন্ট ভ্যারিয়েন্টকে, এর ফলে এদের নিজস্ব আবার নতুন একটা ভ্যারিয়েন্ট বা একাধিক ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে যেটা আমরা ডিটেক্ট করতে পারছি না, কারণ আমাদের খুব সীমিত আকারে আমরা জেনোম সিকোয়েন্সিং করতে পারি এবং এটা ব্যয়বহুল। অর্থাৎ প্রথম কাজটি যেটি দরকার রোগ নির্ণয় যদি বলি আমরা, এই ঘটনাটি ঘটার পেছনে খেয়াল করবেন গত 10-11 দিন যদি ইউকে স্ট্রেন দায়ী হতো তাহলে তো 2 মাস আগে থেকে এটা আসলে ট্রেনটা উল্টো দিকে চলে যেত, এবং এটাতে তো আসলে আমরা দেখতে পাই গত 10 দিন যাবত এই আপওয়ার্ড ট্রেন্ড। এবং একই সঙ্গে আপনি খেয়াল করবেন যেটা বলছি 2.5 থেকে 12.5%, আজকে কোনো কোনো আমাদের হাসপাতালে 12.5%। সো এটা তো আসলে সাংঘাতিক ভাবে অ্যালার্মিং, এবং সাথে ক্যাজুয়ালিটি, এটা ফ্যাটালিটি তো আসলে অন্য ভ্যারিয়েন্ট এভাবে হয় না। তার চেয়ে বড় কথা যেটা আসলে আমরা আসলে কেন ফেল করলাম এটা তো বের করতেছি। আমরা খালি বলি যে মাস্ক পরে না লোকে, আমরা একবার ভাবার চেষ্টা করতেছি, আমরা মনে করছি সারা দেশের গ্রামগুলো বোধহয় নিরাপদ। আপনারা অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে আসলে দেশে সেরো সার্ভেলেন্সের রিপোর্ট, এখন তো এটা অ্যালাউ করা হচ্ছে, এগুলো রিপোর্ট আসতে আরম্ভ করবে, তখন বোঝা যাবে। একজনও গার্মেন্টস কর্মী মারা যায়নি, তারা 3বার ঢাকা করেছে। কেউ এগুলোকে আমরা গবেষণা করছি, আমি বলছি না যে গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে যদি ইন্টারভেনশন ডিজাইন করে রাষ্ট্র তখনই সেটা সফল হবে। অতএব বিজ্ঞানীদেরকে তাদের কর্মতৎপরার জন্য যথেষ্ট সাপোর্ট দিয়ে তাদের কাছ থেকে পাওয়া তথ্যগুলোকে ইন্টারপ্রেট করে মানুষকে কমিউনিকেট করার জন্য এক অংশ, আর নীতি নির্ধারকদের কমিউনিকেট করার জন্য আরেক অংশ। এই কাজটি দক্ষতার সঙ্গে করা যাচ্ছে না। প্রথম কাজটি হচ্ছে বিজ্ঞানীদের মাধ্যমে সত্যিকারের প্রয়োজনীয় ভ্যাকসিনেট করা হচ্ছে। একটা মাত্র শুরু হয়েছে যে ভ্যাকসিনেশনের ফলে প্রথম ভ্যাকসিনেশনের আগে তার কত টাইটেল, তারপরে প্রথম সপ্তাহ, 4 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ, সেই যে জিনিসগুলো অনেক পরিকল্পিত হয়ে করা দরকার ছিল। এবং আজকেও যদি আপনি দেখেন খেয়াল করে টকশো ছাড়া ভ্যাকসিনেশনের পক্ষে টকশো কতজন লোক দেখে বা ইলেকট্রনিক মিডিয়া, ঢাকার বিলবোর্ড আছে কোনো ভ্যাকসিনেশনের পক্ষে দেশের জেলা শহরগুলোতে, অথচ যে কোনো কন্ট্রাসেপটিভ ওর স্যালাইনের বিলবোর্ড কিন্তু সবসময় হাজার হাজার বিলবোর্ড। আপনি রিচ করতে হবে 12 কোটি মানুষকে, আর আমাদের এই সমস্ত মিডিয়া আমরা যাদের যেই ভাষায় আমরা কথা বলি এবং যাদেরকে রিচ করতে 12 লক্ষ লোক হবে। অর্থাৎ অনেকগুলো জায়গায় মনে করি যে গবেষণার ইনঅ্যাডিকুয়েসি, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার ইনঅ্যাডিকুয়েসি, সমন্বয় করা গবেষকদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা করছে কিন্তু তাদের মধ্যে তথ্যের আদান প্রদান যথেষ্ট হয়নি। এবং এই যে নতুন স্ট্রেনটি হলো বা যে বেড়ে উঠলো, এই বেড়ে ওঠার যথেষ্ট ভালো ব্যাখ্যা না থাকলে আগামী 28 দিন তো আমরা কি করণীয় সেটা বের করতে পারবো না। আমরা তো এইভাবে আলাপ করে আসলে করণীয় নির্ধারণ করতে হবে না, এটার হাতে তো এভিডেন্স থাকতে হবে আমাদের হাতে। এবং আপনি দেখেন যুক্তরাষ্ট্রে 3 ফিট ভার্সাস 6 ফিট তুলনা করেছে দূরত্বের স্কুল খোলার জন্য। অতএব প্রতিটি নির্দিষ্ট উদ্দেশ্যে গবেষণা কোন পর্যায়ে করতে হচ্ছে দেখা দরকার তো আসলে আমাদের। সো আমার মনে হয় বাংলাদেশে
এই মুহূর্তে যে নতুন যে আপওয়ার্ড ট্রেন্ড, এটাকে ইন্টারভেন করার জন্য, মানে এটাকে থামানোর জন্য আমাদের যে ডিজাইন তৈরি করতে হবে, সেখানে কতগুলো কমন ধারণা আছে যে হ্যাঁ তাদের মাস্ক করতে হবে, সামাজিক বিভিন্ন মানে দূরত্ব বজায় করতে হবে, হ্যাঁ করতে হবে, কিন্তু পাশাপাশি আমাদের এই এভিডেন্স গুলো তৈরি করে আনতে হবে যে কেন মারলো। সেক্ষেত্রে এখন পর্যন্ত চিকিৎসায় কি নতুন কোনো পরিবর্তন আসছে, যারা রোগীরা আসছেন, নাকি আগের যে প্রোটোকলটা ছিল সে অনুযায়ী চিকিৎসা করা যাচ্ছে? এখানে খেয়াল করার জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের আগের প্রোটোকল বলতে যদি আমরা মনে করি আজ থেকে 11 মাস আগে, সেটা না অবশ্য। ইতিমধ্যে 3খানা বড় গবেষণার প্রাপ্ত ফলাফল আমাদের চিকিৎসকরা ব্যবহার করছে, যেখানে খুবই রিকভারি একটা এক্সেলেন্ট বড় ট্রায়াল, যেখানে বিশাল রোবাস্ট ট্রায়াল, যেটা থেকে 3টি ওষুধের ব্যবহার খুবই ভালোভাবে চিকিৎসকরা জেনেছেন এই 3টি ওষুধের ভূমিকা সম্পর্কে, এবং সেগুলো কোন সময় ব্যবহার করতে হবে, এবং সেই জ্ঞানটুকু ব্যবহারের কারণে আসলে মর্টালিটি কমবে। কিন্তু খেয়াল করেন, আমরা আজ থেকে 11 মাস আগে যে চিকিৎসা দিচ্ছিলাম তার তুলনায় অনেক শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তির উপর চিকিৎসা করার পরও মৃত্যু হার আমাদের 11 মাসের চেয়ে প্রায় বেশি এখন, এবং এটা অ্যালার্মিং। এই কথাটা আমরা আবার সতর্ক করছি। জি, অধ্যাপক শহীদুল্লাহ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। বিভিন্ন সময়ে আপনাদের তরফ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে, তার মধ্যে একটি ছিল টেস্টের পরিমাণ বাড়ানো, এবং কদিন আগেও শুনছিলাম যে অ্যান্টিজেন বলুন, অ্যান্টিবডি টেস্ট বলুন, এই টেস্টগুলো চলে আসবে, অনুমোদন দেওয়া হবে, আপনারা সে ধরনের পরামর্শ দিয়েছেন। এগুলো আসছে না, এবং আমাদের যে পরীক্ষার সংখ্যা সেটা কিন্তু খুব বেশি এখন পর্যন্ত বাড়েনি। এই ক্ষেত্রে কি আপনাদের পরামর্শ মানছে সরকার? আমি এইভাবে বলতে চাই যে আমাদের পরামর্শগুলো 3 ভাগে ভাগ করে, যদি একটি হলো অংশ যে তারা পুরোপুরি মেনেছে, একটি অংশ হলো যে কিছুটা মেনেছে কিছুটা মানেনি, আর পরিষ্কার অর্থে বলতে চাই যে জনস্বাস্থ্য বিষয়ক যে পরামর্শগুলো সেগুলো বেশিরভাগই মানা হয়নি বা মানতে তারা পারেনি। আমি এই যে 3 ভাগে ভাগ করলাম, তার মধ্যে একটি হলো যে যেগুলো আপনি একটু আগে বললেন, পার্টিকুলারলি কয়েকটা কথা, যে টেস্টিংয়ের সংখ্যা, অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি। এখন টেস্টের যে আওতা এটা অনেক বেড়েছে, অনেক দূর প্রান্তিক লেভেল পর্যন্ত চলে গেছে। আমি এই ব্যাপারে এই জন্য সন্তুষ্ট যে এই যে বায়োসেফটি লেভেল 2 মেনটেন করে আরটিপিসিআর টেস্ট এই একটা মানে রিসোর্স সীমিত সম্পদের দেশে যে পর্যন্ত গেছে, এবং এখন প্রতিদিন 30,000-এর মতো যে টেস্ট করার সক্ষমতা আছে, আমি মনে করি যে এটা মোটেও খারাপ কিছু না। কারণ সবকিছু তো পাইব না, মানে আকাশের চাঁদ তো আমি চাইতেই পারি, কিন্তু ওটা কখনোই পাওয়া যাবে না বা ছোঁয়াও যাবে না। দ্বিতীয় যেটি হলো, আপনি বলেন অ্যান্টিজেন টেস্টটা, এটা অনেক পরে অনুমোদন পেয়েছে, যেটা আরো আগে অনুমোদন পেলে ভালো হতো, এবং সেটাও কিন্তু আবার সর্বক্ষেত্রে যে ব্যবহার করা যাবে না সেটা আমাদের জানা দরকার, যে কোথায় কোথায় এমার্জেন্সি ইউজ হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে, এর কিছু লিমিটেশনও আছে। তৃতীয় যেটি আমার কাছে মনে হয়েছে, একটি হলো অ্যান্টিবডি টেস্টটা অনেকদিন ধরে বলে আসা হচ্ছিল, এবং সেইটা খুব রিসেন্টলি যে অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু যদি বলেন যে এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করা হচ্ছে না, এটা শুধুমাত্র কিছু গবেষণায় ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি একদম দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বিজ্ঞান বলে আমি যদি অ্যান্টিবডি টেস্ট করতে পারি ভালো মানের, আমি ওটা পরে আসবো, তাহলে আমার লাভটা কি? একটি হলো যে কার মধ্যে কেউ, আমি জানতে চাই যে আমি একবার কোভিড হয়েছিল, এরপরে টিকা কাজ করলো কিনা সেটাও তো জানতে পারছি না। এটা কাজ করবে। 2 নম্বর হচ্ছে আপনি কর্মক্ষেত্রে যাবেন কি যাবেন না, আপনার কনভালেসেন্ট প্লাজমা কাজে লাগবে কি লাগবে না, এর জন্য অ্যান্টিবডি দরকার আছে। একটা ঠিক যে এই অ্যান্টিবডি টেস্টের নামে দুর্বৃত্তায়ন এবং অতি মুনাফাধারী যারা ব্যবসায়ী তারা ব্যবসা করতে পারে, তার একটা কারণ আমি মানে এই যেহেতু অধ্যাপক সাইদুল ঠিকই বলেছে যে আমরা বিজ্ঞান ভিত্তিক কথা বলবো, কিন্তু সাধারণ মানুষ যেন বুঝতে পারে, সেটি হলো অনেকেই কিন্তু এই অ্যান্টিবডি টেস্ট করার কিটস তৈরি করেছে, কিন্তু সবগুলো কি মানসম্পন্ন? অবশ্যই না, কারণ স্পেসিফিসিটি এন্ড সেন্সিটিভিটি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এখন আমরা যেটা বলেছি সেটা কিন্তু খুব বাস্তব ভিত্তিক যদি করা যায়, সেটি হলো যে আমাদেরই একটি ঔষধ প্রশাসন আছে এবং কয়েক শক্তিশালী ডিজিডিএ, তাদের যে নীতিমালা, যে কোন নীতিমালা অনুসরণ করে কিটস আসবে এবং অ্যান্টিবডি টেস্ট করাবে। দ্বিতীয় হলো, আপনি যদি ওইটাই ভয় পান যে কেউ যে কোনো ব্যবসা ফেলে বসবে, তাহলে আপনি কিছু প্রতিষ্ঠান ভিত্তিক করেন, আইডিসিআর কে দেন, আইসিডিএম কে দেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেন, ঢাকা মেডিকেল কলেজ দেন, অথবা সব মেডিকেল কলেজগুলোতে দিয়ে দিলেন পাবলিক। শুরুটা করেন, তারপরে আপনি আপনার ক্যাপাসিটি বিল্ড করেন, আপনার অভিজ্ঞতা অর্জন হোক, তারপরে আপনি আরো দিকে যাবেন। মানে আমার তো ভালো পথ আছে, ভালো পথ
নিয়েই তো আমি অ্যান্টিবডি টেস্টগুলো করতে পারি। সেইটি আমি আবারও আহ্বান জানাবো সরকারের কাছে যে অনুমোদন দিয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু এটার বাস্তব প্রয়োগটা যেন শুরু হয় জি অন্তত ইনস্টিটিউশন ভিত্তিক, তাহলে আমাদের অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে যে জিনিসটা আমরা জানতে চাইবো সেই জিনিসটা আমরা জানবো। জি ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে। এই দুদিন আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা প্রতিবেদন প্রকাশ করলো এবং সেখানে দেখা গেল হৃদযন্ত্রের সমস্যায় মৃত্যু কিংবা স্ট্রোকে মৃত্যু বা কিডনির রোগে মৃত্যু গত এক বছরে বেশ খানিকটা বেড়ে গেছে। এর সাথে যদি করোনা পরবর্তী যে জটিলতাগুলো হচ্ছে সেগুলো মিলাই তার সাথে বোধহয় একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়, তাহলে কি এমন হচ্ছে যে অনেক মৃত্যুর সাথে আমরা আসলে করোনার যোগসূত্র স্থাপন করতে পারিনি? এটা তো আপনি মানে একদম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এনেছেন। বিশ্ব জুড়েই আসলে এই বিষয়টিকে এখন খুবই একেবারে লেন্সের নিচে ফেলে দেখা হচ্ছে ভালোভাবে, যে পোস্ট কোভিড মানে বা লং কোভিড বিভিন্ন নামে তারা বলছেন, যে কোভিডোত্তর যে বিভিন্ন জটিলতা, তার মধ্যে আপনি যে দুটো বললেন সে দুটো খুবই কমন জটিলতা। এই দুটো পাওয়া যাচ্ছে। এছাড়াও স্লিপ ডিসঅর্ডার, ডিপ্রেশন সহ বিভিন্ন ধরনের মানে নিউরোলজিক্যাল কিছু আছে, কিছু কার্ডিওভাস্কুলার, কিছু রেনো, মানে বিভিন্ন অর্গান সিস্টেম, এমনকি এন্ডোক্রাইন ডায়াবেটিসও ডেভেলপ করছে। মানে হয় কেউ বলতেছে যে তার এটা বর্ডার লাইন ছিল, ডায়াবেটিস হয়ে গেছে, বা ডায়াবেটিস ছিল আনকন্ট্রোল হয়ে গেছে। সো সমস্ত সিস্টেমই আসলে এই ভাইরাস একটি ভয়ঙ্কর ভাইরাস, এবং এটা যখন আমরা একে বলতেছি কিওর, তখনও সে রেসিডুয়াল ড্যামেজ রেখে যাচ্ছে বিভিন্ন অর্গান সিস্টেম। এবং এটা আসলে যে ইনফ্লামেটরি প্রসেসটার মধ্য দিয়ে মানুষটা পার হয়ে আসে, ওই সময় এই অর্গান সিস্টেমে এগুলো সিগন্যাল অন হয়ে যায়, এবং এই সিস্টেম এটি কিন্তু কন্টিনিউ করতে থাকে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা খুব অল্প মানুষকেই সেখান থেকে বের করে আনতে পারছি। তো মানুষজন যেভাবে ঘুরে বেড়াচ্ছে এবং যেভাবে মনে করছে, এমন শুধুমাত্র হসপিটালে রোগীর ক্ষেত্রে না, কিন্তু এটা যারা নাকি একেবারে ঘরে বসে গিয়ে অসুস্থ হচ্ছেন, ইভেন যারা অ্যাসিম্পটোমেটিক হচ্ছেন, তাদেরও কিন্তু পোস্ট কোভিড সিমটম হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আপনি যেটা বললেন, এখন পর্যন্ত এইগুলোকে রিলেট করা হচ্ছে। আমাদের ডাটাবেস যেহেতু দুর্বল, সেই জন্য কোরিলেশন গুলো মানে একেবারে লিঙ্ক করা সরাসরি হয়তো ওইভাবে পারা যাচ্ছে না, কিন্তু অ্যানেকডোটালি মানে আমরা সাধারণভাবে বুঝতে পারছি। এখানে আরেকটি ঘটনা ঘটছে হচ্ছে যে হাসপাতালগুলোতে কোভিড এর চাপের কারণে এই ক্রনিক রোগীরা চিকিৎসা বঞ্চিত হয়েছে। এটাও কিন্তু একটি কারণ। মানে কার্ডিয়াক বা নিফ্রোট যারা ক্রনিক ডিজিজ, তাদেরকে তো আপনি এই সময়টা তো পুরো হেলথ সিস্টেম একটা মনোযোগ দিয়ে রেখেছিল শুধুমাত্র কোভিড চিকিৎসায়। এর ফলে ওনারা অনেকেই হয়তো লকডাউনের কারণে আসতে পারেনি। লকডাউনই তো 60 দিন, ওই সময় এই ধরনের রোগের অনেক রোগীরা আসতে পারেনি। অতএব বিভিন্ন ভাবে মিলে এই মৃত্যুর সংখ্যা একটু বেড়েছে, যেটা বলছে পরিসংখ্যান গুলো, এটা সত্য। এবং এখানে পোস্ট কোভিডটা বিরাট, আমাদের বিশ্ববিদ্যালয় একটি আলাদাভাবে একটি সেল পোস্ট কোভিড গবেষণা করছে আসলে, এবং এগুলো দুনিয়া জোড়াই চলছে। আমরাও আশা করছি যে এখান থেকে যে তথ্যগুলো আসবে সেগুলোর ভিত্তিতে এই কোভিডোত্তর যারা কোভিডে আক্রান্ত মানুষগুলো যারা আসবেন, ওনাদের চিকিৎসার জন্য নতুন ধরনের পদ্ধতি বের হয়ে আসতে হবে। এবং এই কারণেই আসলে আমরা মনে করছি যে ভ্যাকসিনেশনটা খুব জরুরি। টিকা মানুষকে কোভিডোত্তর জটিলতা থেকে রক্ষা করে, এটা হচ্ছে প্রধানতম সুবিধা। কিন্তু টিকা নিয়ে যে বিভিন্ন দেশে বিতর্ক হচ্ছে, বিশেষ করে ইউরোপীয় কিছু দেশ যেহেতু অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে কি আমরা শঙ্কামুক্ত থাকতে পারছি এই প্রসঙ্গে? একটা জিনিস খুবই মানে এটা একটা খুবই সেন্সিটিভ প্রশ্ন। মানে গতকাল আজকে প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন, আগে 6 ঘন্টা আগে একটা দেশ বন্ধ করছে, তার 6 ঘন্টা পর আরেকটা দেশ। মানে এখানে গবেষণার না, আসলে এগুলো কিন্তু যে মূলত সতর্কতামূলক ব্যবস্থা। একটি দেশের সরকার আসলে মনে করি, আমরা যদি লাস্ট যে 3টি দেশ পড়লো বড় বড়, যদি বলি যে জার্মানি, ফ্রান্স, স্পেন, এই ধরনের এই বড় দেশগুলো কিন্তু আগে গতকালও করেনি, তারা গত 24 ঘন্টার মধ্যে এটা করলো। এগুলোর পেছনে কিন্তু এখন পর্যন্ত ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এবং WHO, যারা গ্লোবাল সায়েন্টিস্টদের বড় প্যানেল বা ইউরোপিয়ান সায়েন্টিস্টদের বড় প্যানেল, ওনারা কিন্তু কনভিন্স না। ওনারা বলেছেন 1,70,00,000 মানুষের মধ্যে 37 জনের মধ্যে এই ক্লট হওয়াটা, এটা আসলে সাধারণ পপুলেশনেও এই ইউরোপিয়ানদের মধ্যে 1,70,00,000 মধ্যে এই সময়কালে এর সমান পরিমাণে হয়। এটা কোনো উল্লেখযোগ্য বা তাৎপর্য কোনো পার্থক্য নয়। মানে আজকে পর্যন্ত এজ অফ টুডে এটা বিজ্ঞানীদের মত। অতএব এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে। এমনকি আমরা নিশ্চয়ই জানি অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্য এখনো কন্টিনিউ করছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এটাকে কন্টিনিউ করার পক্ষে বলছে। ধন্যবাদ। ডক্টর ইকবাল, আপনার কাছে ফিরে আসি। গত মার্চের সাথে যদি এখনকার সময় তুলনা করি, শেষ সময়ে যে হারে সংক্রমণ বেড়েছিল, এই বছর তার তুলনায় অনেক দ্রুত গুণে বাড়ছে বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত। সেই ক্ষেত্রে গত বছরের মতন
লকডাউন বলুন বা এই ধরনের কোনো পদক্ষেপ কি এখন জরুরি হয়ে পড়ছে, নাকি মাস্ক পরার ব্যাপারে সচেতনতা তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ? জি, ধন্যবাদ। আসলে দেখেন, আমরা তো কখনো লকডাউন দেইনি। কিন্তু গত মার্চের থেকে এই মার্চে অনেক বেশি গুণে আপনার ভয়ঙ্কর, এটাতে নিশ্চিতভাবে বলা যাচ্ছে। কারণ কি দেখেন, গত মার্চ মাসে আমরা কিন্তু কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কিছুই বলতে পারতাম না। কিন্তু এখন এত সুষ্ঠুভাবে সরকারের যে সবচেয়ে বড় মানে আপনার সাফল্য, যে ভ্যাকসিনটা যত সুষ্ঠুভাবে দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু আমরা নিজেরা বসে ধ্বংস করে দিচ্ছি। জিনিসটা এখন যেটা করতে হবে সরকারের, আমি যেটা বলতে চাই সেটা একটু আপনার অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু বলছি যে দেখেন, আমরা মাঝখানে ইউরোপে দেখেছি নিউ নরমাল বললে একটা শব্দ বের করে তারা এটা চালু করার চেষ্টা করেছিল। সেই কয়টা দেশে কিন্তু ধরা খেয়েছে। সেই রকম কয়েকটা দেশে কিন্তু এখন ফোর্থ ওয়েভ পর্যন্ত চলছে। আমি কিন্তু দেখি বাংলাদেশে সেই প্রথম ওয়েভেরই অথবা সেকেন্ড ঢেউ হতে পারে, এই ঢেউটা কিন্তু বড় ইস্যু না। কিন্তু গভর্নমেন্টের যেটা এখন করা উচিত, আবার আগের মতো আপনার এখন বইমেলাটা খোলার কোনো কারণ আমি দেখি না। তারপরে এই যে ইলেকশন, এই ইলেকশন গুলো এখন একটু বন্ধ রাখতে হবে। কারণ কি, আমরা কিন্তু এখনো জানি না এটা ভ্যারিয়েন্টটা কি নতুন না পুরাতন, নাকি আমাদের দেশে আর একটা মিউটেশন হয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে, সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। ঠিক আছে না? যেই কারণে আগে যে সিস্টেমে গভর্নমেন্ট চালু করেছিল, আমাদের তো আসলে লকডাউন দিয়েছিল না। এখন উচিত হবে যদি সম্ভব হয় তো দেবে, যদি না হয় সেই ব্যাংক আবার সেই অর্ধেক অর্ধেক করে যেভাবে চালু করেছিল সেইভাবে করা উচিত। কারণ আমি জানি, নাম বললাম না, কয়েকটা ব্যাংকের এমডি নিজেরাই এখন আক্রান্ত। ঠিক আছে, আমি নামকরা ব্যাংকেরই এমডিরা আক্রান্ত আছেন। তো সুতরাং আপনার যেমন বিমা টিমা যেভাবে এখন মানুষজন অফিস, আগে আদালত যেভাবে করছিল, দুইটা শিফট করে দেন। বা বিশেষ করে আপনি যেটা আমরা বলি ঠিক কিন্তু মুখে, কিন্তু বাস্তব করাটা ভীষণ কঠিন। যেমন লোকাল ট্রান্সপোর্ট, যেটা আমাদের জনসাধারণ যেটাই ওঠে, এখানের যে অবস্থা, সেখানে পাশাপাশি একবার বলা হয়েছিল তারা যখন বাসটা চালু করেছিল যে এক সিট গ্যাপ দিয়ে আর এক সিট, সেখানে এখন প্লেন বলেন, ট্রেন বলেন, বাস বলেন, লঞ্চ বলেন, কোথাও এসবের বালাই নেই। তো সুতরাং আমাদের দেশটাকে যদি এই ভ্যাকসিন, শুধু একমাত্র ভ্যাকসিন দিয়ে আপনি সেভ করতে পারবেন না। এই নিয়ম কানুন গুলো আপনার অবশ্যই অবশ্যই আবার ইমপ্লিমেন্ট করতে হবে। দরকার পড়লে আবার সেই ফাইন সিস্টেম করেছিল যে 1,000 টাকা জরিমানা কেউ যদি মাস্ক না পরে। যদি একটা রিক্সাওয়ালা ভাইকে তো আর আপনি 1,000 টাকা ফাইন করতে পারবেন না, তাকে ধরে অন্তত একটা মাস্ক ফ্রি দিয়ে দেন। এইভাবে যদি আমরা সচেতনতা না করি, তাহলে কিন্তু আমাদের সামনে ভোগান্তি আছে সেই রকম। এটা আমি আজকে আপনাকে বলে দিলাম যে আমাদের সামনে অনেক বড় বিপদ আসবে যদি আমরা এই কাজগুলো না করি। আমাদের সামনে কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে, সেটার জন্য কিন্তু বিদেশ থেকে লোক আসছে, তাদেরকেও কিন্তু আমাদের সুরক্ষা দিতে হবে। এবং সুরক্ষা দিতে গেলে যে কি পরিমাণ টেস্ট এবং কষ্ট করতে হবে, সেই জিনিসটার পরবর্তীতে যে আপনার ইফেক্ট গুলো হবে, গভর্নমেন্ট কিন্তু এখনই উচিত হবে সেই অনুষ্ঠানের সাথে সাথে অন্যান্য সব প্রোগ্রাম গুলো আপনার কন্ট্রোলে নিয়ে আসা। যেমন একটা উদাহরণ দিই, আমাদের অনেক মন্ত্রী মিনিস্টার, আমি নাম ধরে বলবো না, সবাই গণ্যমান্য ব্যক্তি যারা আছে, ধরেন এই শহীদুল্লাহ সারি, ওনাকে তো না চেনার কোনো কারণ নেই, কিন্তু টিভির সামনে এসে উনি মুখটা খুলে কথা বলবেন কেন? আমাকে একটু বুঝতাম যে মাস্কটা পরে আছি, আমি মাস্কটা চিনের নিচে নিয়ে এসে কথা বলছি কেন? আমাদের কত মন্ত্রী এই কাজগুলো করছে, এটা তো আমরা জি ঠিক আছে। ধন্যবাদ। ডক্টর শহীদুল্লাহ, আপনার কাছে ফিরে আসি। সামনে অনেকগুলো পরিকল্পনা ছিল যখন আমাদের 2-3% সংক্রমণের হার ছিল, স্কুল খোলা, বিশ্ববিদ্যালয় খোলা, বইমেলা হচ্ছে সামনে, বিসিএস পরীক্ষা, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা, এগুলোর ব্যাপারে আসলে এই মুহূর্তে আপনারা কি পরামর্শ দেবেন? দেখুন, এক একটা হলো যে আপনার ওই সময় কি পরিস্থিতি থাকে তার উপরে নির্ভর করে ব্যবস্থা নিতে হয়। আজকে যেহেতু প্রায় 1 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এটা যৌক্তিক কারণে, এবং তার সুফল কিন্তু আমরা পেয়েছি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে আবার কিছু কুফল আছে, সেটাকেও মাথায় রাখতে হবে। যখন দেখা গেল যে আমাদের করোনা মানে হারটা, সংক্রমণের হারটা অনেক কম, 5%-এর নিচে আসলো কয়েক সপ্তাহ ধরে, এবং 2.5%-এর চারিপাশে ঘুরপাক খাচ্ছিল, এমন সময় আমি মনে করি অত্যন্ত যৌক্তিক নিয়মে শিক্ষা মন্ত্রণালয় চিন্তা করেছিল যে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এবং একটি আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে আমি নিজেও ছিলাম। সেখানে কিন্তু পরিষ্কার একটা কথা বলেছিল, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে এবং অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো
যে ওনারা কিন্তু সময় সময় পর্যবেক্ষণ করেন এবং সেই হিসাবে সিদ্ধান্ত নেন। দেখুন আপনি স্কুল কলেজ কতবার খোলার সিদ্ধান্ত হয়ে কতবার বন্ধ করা হয়েছে। দ্যাট ইজ হোয়াট, এটা তো লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই, কারণ আমি দেখছি, আমি সেই জায়গায় যাইনি। তখন সেই মিটিং এ বলা হয়েছিল যে যদি এই ধারাটা অব্যাহত থাকে তাহলে 30শে মার্চ থেকে আমরা স্কুল কলেজ খুলবো, কিন্তু আগের নিয়মে না। অনলি ক্লাস 10 এবং ক্লাস 12 যারা এসএসসি পরীক্ষা দিবে, যারা এইচএসসি পরীক্ষা দিবে, তাদের এভরিডে ক্লাস হবে এবং ওই দিন অন্যান্য ক্লাস বন্ধ থাকলে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে পড়ানো হবে। আর বাকি ক্লাসগুলো সপ্তাহে একদিন এবং স্বাস্থ্যবিধি মানা হবে। কিন্তু ওই একই সময় শিক্ষামন্ত্রী একটি কথা বলেছিলেন, যদি আমাদের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় আবার, তাহলে হয়তো পুনর্বিবেচনা করতে হবে। তারই ধারাবাহিকতায় যখন আমরা দেখলাম যে সংক্রমণের হারটা ঊর্ধ্বমুখী, উনি 4 দিন আগে, আপনারা অনেক গণমাধ্যমে বলেছেন যে আমরা পুনর্বিবেচনা করব, জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আমরা পরামর্শ করব। এবং এখন আমি বলতে চাই আগামী 5 থেকে 7 দিন খুব ক্রুশিয়াল। আমরা সংক্রমণের হারটা দেখি, যদি এইভাবে ঊর্ধ্বমুখী থাকে আমি মনে করি স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত হবে না। তেমনি ভাবে বই মেলাটার ব্যাপারে আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে। আর যদি কোনো কারণে এমন হয়, which is very unlikely আমার কাছে মনে হয়, যে এটা কমা শুরু করেছে, তখন আমি আবার হয়তো বলবো যে না ঠিক আছে খোলা হোক। কিন্তু আমার যেটুকু মনে হয়, আমার সঙ্গে 2 জন বিজ্ঞানী আছেন, সবাই কিন্তু একই মত। আমাদের কাছে মনে হচ্ছে এখন আমাদের এটা ঊর্ধ্বমুখী যাবে, লাগামহীন অবস্থায় যেন না যায়, সেটি হলো আমাদের এখন মানে জি লক্ষ্য থাকবে যে না ঠিক আছে আমি ঊর্ধ্বমুখী হারটাকে একটু রাশটা টেনে ধরি, তারপরে নামানোর চেষ্টা করি। জি কিন্তু এটা যদি সিরিয়াস একটা আকার ধারণ করে, স্কুল কলেজ কেন অনেক কিছু আমাকে পুনর্বিবেচনায় করতে হবে। জি ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো ডক্টর ইকবাল আপনার কাছে অনুষ্ঠানের শেষ অংশে, আর যদি কিছু যোগ করার থাকে আপনার। যে আমি আসলে এখন কিছু পজিটিভ নোট দিকে শেষ করতে চাচ্ছি। এটা খসরু ভাই আগেও বলেছেন, আমি একটু অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার ব্যাংকক পোস্টে, আজকের ব্যাংকক পোস্টে বলা হচ্ছে থাইল্যান্ডও কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা দিবে না বলছিল বা তারা ইয়ে করবে না, কিন্তু আজকে প্রাইম মিনিস্টার সহ পুরো ক্যাবিনেট আপনার 8:30টার সময় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটা দিয়েছে। প্লাস ডাব্লিউএইচওর মার্গারেট হ্যারিস, উনি স্পোকসম্যান, ওনাকে সবাই চেনে, উনি কিন্তু গতকালকে আবার বলেছে যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের যে ক্লটিংটা, এটার সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। ইয়েস, কিছু কিছু ইউরোপিয়ান দেশ এগুলো বন্ধ রেখেছে জাস্ট ফর আপনার অ্যালার্টনেস এর জন্য, নট দ্যাট ভ্যাকসিনটা অফ করে দেওয়ার জন্য। কারণ আপনি দেখবেন কানাডার মতো দেশ আবার কিন্তু অ্যাস্ট্রাজেনেকাকেই নিয়েছে। এবং আরেকটা তথ্য আসছে টুইটারের মাধ্যমে যে আপনার এমআরএনএ ভ্যাকসিনেও ক্লট দেখা দিচ্ছে। এটা কি এখন ভ্যাকসিনের জন্য দেখা দিচ্ছে না ইসের জন্য দেখা দিচ্ছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে নোভোভ্যাক্সের যে রিপোর্টটা এসছে গত পরশুদিন, সেখানে বলা হচ্ছে যে আপনার 94.6% এফিকেসি রেট নোভোভ্যাক্সের। তো এগুলো কিন্তু সবই ভালো, কিন্তু এই ভ্যাকসিন গুলো কার্যকারিতা কিন্তু আমাদের সেই পুরনো যে ভ্যারিয়েন্টটা আছে সেটার উপরে। সুতরাং আমাদের যেটা করতে হবে, আবার অনুরোধ করি আপনার মিডিয়ার মাধ্যমে, প্লিজ আমাদের এই যে ভ্যাকসিনের যে সুন্দর প্রোগ্রামটা চলছে, এটা থেকে আমরা রক্ষা করি এবং আমরা আবার মাস্কটা পরার অভ্যাসটা করি, ডিস্টেন্সটা মেনটেন রাখি এবং হাতটা আমরা কিছুক্ষণ পর পর ধুই। এইটুকুই আমি বলতে চাচ্ছি। এবং আমি আবার, যেহেতু শহীদুল্লাহ স্যার এখানে আছেন, আবারও বলি আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আমরা যেন এই যে ঊর্ধ্বগতির সময় স্কুলটা আবার বন্ধ রাখি এবং আমরা ঈদের পরে আবার চেষ্টা করি যেন আবার খোলা যায় কিনা। ধন্যবাদ। জি ধন্যবাদ। অধ্যাপক সাইদুর রহমান, আপনার যদি আর কিছু যোগ করার থাকে। মোটামুটি ভাবে প্রায় সবই বলা হয়েছে। আমি খালি শুধু একটা কথা বলবো যে একটি অজুহাত বারবার সামনে আনা হচ্ছে, সেটা হচ্ছে যে জীবিকার জন্য আসলে এগুলো করা হয়। এই প্রশ্নটা খেয়াল রাখা দরকার। এবার আমরা এই সতর্কবাণীটা দিতে চাই যে এবার যে ঊর্ধ্বগতি, এখানে জীবনের সঙ্গে জীবিকার যদি ট্রেড অফ হয়, তাহলে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি হয়ে উঠবে এবার। এই ব্যাপারটা আমরা এই কারণে বলছি, আপনারা খেয়াল করবেন আজকে থেকে গতকালকে এবং আজকে যেভাবে বাড়ছে সেটা। এবং বন্ধ করার ক্ষেত্রে আমি একটি বলবো, এখানে 4টি পর্যায়ে স্টেপ। আমি ডিটেলটা বলবো না। একটি হচ্ছে রাষ্ট্রীয় কতগুলো সিদ্ধান্ত, যেমন বলছেন লকডাউন, স্কুল বন্ধ, মেলা বন্ধ, কতগুলো বিজ্ঞানীদের করণীয়,
বিজ্ঞানী প্রতিষ্ঠানগুলো গবেষণা করে তাদেরকে রাষ্ট্রকে তথ্য সরবরাহ করতে হবে যে কোথায় কি অবস্থা, সেখানে ভ্যাকসিনের কার্যকারিতা কেমন, সেখানে মাস্কের কার্যকারিতা কেমন, ডিস্টেন্সের কেমন বাংলাদেশ। কিন্তু যে অস্ত্রগুলো ব্যবহার বিজ্ঞানীদের সমাজ প্রয়োজন সেটা যদি তারা না পান তাহলে কি এটা সম্ভব বিজ্ঞানীদের পক্ষে? না, রিসোর্সেস দিতে হবে, এটাই বলছি যে মানে রাষ্ট্রকে রিসোর্সেস দিতে হবে বিজ্ঞানীদের এই গবেষণা করে তথ্যগুলো তাদের সরবরাহ করা, যেন রাষ্ট্রীয় ইন্টারভেনশন গুলো গবেষণালব্ধ তথ্যের উপরে হয়। তৃতীয়ত, যে কর্মসূচি চলছে ভ্যাকসিনেশনের, এটা একেবারেই অপর্যাপ্ত প্রচারণা হচ্ছে। মানুষ, আপনি 100 জনকে জিজ্ঞেস করলে 95 জন বা 90 জন বলতে পারবেন না ভ্যাকসিনের উপকারিতা স্পষ্ট করে আলাদা। এত দুর্বল প্রচারণা হয়েছে গত প্রায় 3 মাস 4 মাস যাবত। অতএব প্রতিটি মানুষের কাছে যদি স্পষ্ট হতো, আমি যদি বুঝতে পারতাম যে আমার ভ্যাকসিনটি গ্রহণ করলে, বিনা পয়সায় একটি ভ্যাকসিন গ্রহণ করলে আমার আর রোগাক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা নেই, হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা প্রায় 90% কমে যাবে, আমার অন্যান্য জটিলতা কমে যাবে। কিসের বিনিময়ে? আমার একটু জ্বর আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, অথবা এখানে যেখানে ইনজেকশন দেওয়া হচ্ছে ওখানে ব্যথা। এই 4টার বিনিময়ে কি এতগুলো প্রাণ রক্ষার মতো সুবিধাগুলো মানুষ দিত না? কিন্তু এত সহজ উপকারগুলো আমরা স্পষ্ট করতে পারিনি। অতএব এই প্রচারণাটাতে প্রচুর জোর দেওয়া দরকার, এবং লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ঘরে বসে আছে, তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করার জন্য কাজে লাগানো। জি, ধন্যবাদ। এই 3টি কাজ, রাষ্ট্রীয় পর্যায়ে, বিজ্ঞানীদের পর্যায়ে এবং সাধারণ মানুষ। জি, অধ্যাপক শহীদুল্লাহ। দেখুন, আমার দুইজন যে সহ আলোচক অত্যন্ত সুন্দর করে মূল কথাগুলো বলে দিয়েছে। আমি যদি এটাকে একটু সারসংক্ষেপ করে একটু ফোকাস করি, তাহলে বলতে চাই, বিনীত অনুরোধ প্রত্যেকের প্রতি যে স্বাস্থ্যবিধি মেনে চলুন, তাতে আপনি সুরক্ষিত থাকবেন এবং অন্যকেও সুরক্ষিত রাখতে আপনি কিন্তু সাহায্য করবেন। তো স্বাস্থ্যবিধি কি সেটা আর আমি বলছি না, কারণ ওনারা বলেছেন। 2 নম্বর বললো টিকা নিন। যত কিছু মানে আপনার কাছে তথ্য আসছে, এখন পর্যন্ত বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়নি যে এই টিকার মাধ্যমে রক্ত জমাট বেঁধে মানুষের ক্ষতি হচ্ছে। অতএব টিকাটা নেওয়ার থেকে বিরত থাকবেন না। অধ্যাপক সাইদুর তার কারণটা বলেছে যে টিকা নিলে কি কি লাভ। চতুর্থ হলো হাসপাতালগুলোকে আবারও প্রস্তুত রাখা। যে কোভিড বেডগুলোর ফাঁকা ছিল সেগুলোতে কখনোই যেন আমরা আর সংকুচিত করার চিন্তা না করি, ওগুলোকে রেডি রাখা। অক্সিজেন সাপ্লাইটাকে আরেকটু সুন্দর করে দেখা যায় ঠিক আছে কিনা। হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটা নাকি আপনার আইসিইউতে যাওয়ার থেকে মানে বিরত রাখবে, এবং সবচেয়ে বড় ধাপ সেটি যেন আমরা রাখি। চতুর্থ হলো যে আমাদের বিদেশ প্রত্যাগত যারা, তাদের ব্যাপারে খুব শক্তভাবে আবারও কোয়ারেন্টাইন সিস্টেমটা চালু করা, তাদের উপরে পরীক্ষা নিরীক্ষা চালানো। আর শেষমেশ যদি কোনো রোগী মানে উপসর্গ দেখা যায়, যদি সেটা খারাপের দিকে যেতে থাকে, একদমই সময় নষ্ট করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যাবেন। লাস্ট কথাটা হলো সতর্কতাই সুরক্ষার পথ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি আজকের মতো।